দাহ্য পদার্থেই ছড়ায় চকবাজারের আগুন, ছিল না নেভানোর ব্যবস্থা। রাসায়নিক দ্রব্যের গুদাম সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এক সূত্রে গাঁথা নিমতলিয়ার চকবাজার ট্র্যাজেডি। এবং সরকারের উদাসীনতায় মর্মান্তিক দুর্ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। এটি নিউজ দেখছেন। নিউজ এট 6 নিয়ে আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। তখন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে কোনো ধরনের আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়েছে আশেপাশে, আর তাই নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছিল বেশি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি ঘটনাস্থলে ঘুরে প্রাথমিকভাবে এসব তথ্যই জানিয়েছে আজ। সেই সঙ্গে হাজী ওয়াহিদ ম্যানশনের নিচতলায় গোডাউনে এখনও ভরপুর রাসায়নিকের ড্রাম। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। চকবাজারের চুরিহাট্টা। বুধবারের অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার যেখানে ছিল ধ্বংসস্তূপের চিত্র, শুক্রবার সেই আবর্জনা সরে গিয়ে অনেকটাই পরিষ্কার সড়ক। অবশ্য রাখা হচ্ছে সড়কের পাশেই। অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। অবশ্য থাকলেও যে তা খুব একটা কাজে আসতো না, আগুনের ভয়াবহতা দেখলেই তা বোঝা যায়। তবে হাজী ওয়াহেদ মেনশনের কেমিক্যাল যে এই আগুনের তীব্রতা আরও বাড়িয়েছে তা মানছেন সবাই। শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে এমন তথ্যই জানালেন। সহায়তা করে না জ্বালানোর জন্য, বাট এগুলো অতি তাপে আরও চাপ তৈরি করে এগুলোকে বাস্ট করেছে, বোমের মতো কাজ করেছে, যার কারণে আগুনগুলো বেশি ছড়ায় গেছে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে আমরা কত ঘন্টা এর সাথে ফাইট করেছি। এই দিক থেকে আগুনটাকে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি, ফোম দিয়ে নেভানোর চেষ্টা করেছি, কিছুটা প্রশমিত হয়েছে, আবার আরেক জায়গায় গিয়েছি, তখন আবার আগের জায়গা থেকে আবার তারা আগুনটা লাগানোর সুযোগ তৈরি হয়েছে। তো এগুলো কেমিক্যালের কারণেই হয়েছে। খালি হাউস হোল্ড জিনিস দিয়ে কখনোই এইভাবে আগুন এতক্ষণ টিকে থাকার সুযোগ নেই। হাজী ওয়াহেদ মেনশনের নিচতলার গোডাউনে এখনও ভরপুর কেমিক্যালের ড্রামে। যদিও কোনো মহল থেকে ছড়ানো হচ্ছিল এখানে কেমিক্যাল ছিল না। ওয়াহেদ মেনশনের গোডাউনে থাকা এসব দাহ্য পদার্থের ড্রামই প্রমাণ করে এখানকার অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা অগ্নিকাণ্ডের ভিন্ন ভিন্ন কারণের কথা জানালেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি জানালেন, ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনগুলো এখন ঝুঁকিপূর্ণ। একদম টার্মস অফ রেফারেন্সে হচ্ছে এই অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা। একটা আগুন লাগলে যে ইভ্যাকুয়েশন করার যে সিস্টেমটা সেটা কিন্তু পর্যাপ্ত না। আমাদের বিএনবিসি যদি দেখেন, বিএনবিসি কিন্তু নির্দিষ্ট নীতিমালা বা বলা আছে যে কয়টা সিঁড়ি থাকতে হবে, কত স্কোয়ার ফিটে বা কত মিটার পর পর, সেটাও এখানে নেই। এবং এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে অর্থাৎ ইনিশিয়াল অর্থাৎ ফায়ারের যেই ইকুইপমেন্টগুলো সেটাও কিন্তু পর্যাপ্ত নাই বললেই চলে। ঘটনায় মামলা হয়েছে চকবাজার থানায়। তদন্তে কার কতটুকু অপরাধ বেরিয়ে আসবে তা। তবে যাদের অবহেলা ও অধিক লাভের আশায় দাহ্য পদার্থের গোডাউন ভাড়া দিচ্ছেন যারা, তারা কি ধরাছোঁয়ার বাইরেই থাকবেন? পুরনো ঢাকায় অপরিকল্পিত নগরায়ন, সে সঙ্গে সরু রাস্তা এখানকার পুরনো সমস্যা। কোনো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কখন প্রাণহানির ঘটনা বেড়ে যায়। চকবাজার ট্র্যাজেডি আবারও প্রমাণ করিয়ে দিল বিষয়টি। ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যেসব তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে তারা বলছেন প্রকৃত কারণ বের করে যে প্রতিবেদন দেওয়া হবে তা এবার যথাযথভাবে কার্যকরের জন্য কঠোর সুপারিশ থাকবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। পুরনো ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম সরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিটি মেয়র এ নির্দেশনা অনুযায়ী কাজও শুরু করেছেন বলে তিনি জানান। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরে অপেক্ষমান সংবাদকর্মীদের বলেন, ভুল থেকে শিক্ষা নিতে হবে, সচেতন হতে হবে সবাইকেই। ঘিঞ্জি এলাকা, এখানে কেমিক্যালের গোডাউনগুলো একবার উঠে গিয়ে আবার ভেতরে এসে জায়গা নিয়ে ফেলেছে। এটা একটু মনিটরিংটা ক্লোজলি থাকলে হয়তো এড়ানো যেত। তিনি জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সব চেষ্টা করছে সরকার। সরকার নাকে তেল দিয়ে ঘুমায়নি, সরকারের ব্যবস্থা সরকার করেছে। সেখানে প্রাথমিকভাবে কিছু কেমিক্যালের গোডাউন সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে এসে আবার গোপনে এসে অনেকেই জেঁকে বসেছে। এ বিষয়টা ক্লোজ মনিটরিংটা হলে হয়তো এমনটা হতো না। আহতদের দেখতে এসেছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরিদর্শন শেষে দেশবাসীর প্রতি হতাহতের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। সব যারা যে ধর্মে যেভাবে বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, যারা মারা গেছেন তার জন্য বা পরকালে তাদের আত্মার সদ্গতি হয়, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এদিকে আহতরা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। কোনোদিনই কিন্তু প্রথম 48 ঘন্টা কিছু বলা যাবে না, যত দিন যাবে অত সবাই কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না, এটা আগেও বলছি এখনো বলছি। বুধবারের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন 9 জন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরও 2 জন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর একটি ভবনের কেমিক্যাল গোডাউনের কারণেই মূলত ছড়িয়ে পড়েছিল চকবাজারের আগুন। 2010 সালে নিমতলির ট্র্যাজেডিও ঘটেছিল একই কারণে। তারপর থেকে পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা সরিয়ে ফেলার দাবি উঠলেও তা এখনো পূরণ হয়নি। সাদিয়া আফরোজ জানাচ্ছেন বিস্তারিত। নিমতলির বিভিন্ন অলিগলিতে দেদারসে চলছে হাজারো প্লাস্টিক পণ্য, জুতা তৈরির কারখানা। বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থ এসব কারখানায় মিলছে অনায়াসেই। কায়াতটুলির এই গোডাউনটিতে গাদাগাদি করে চলে শ্রমিকদের জুতা তৈরি ও থাকা খাওয়া। যদিও ভবন মালিক বা গোডাউন মালিকের দেখা মেলে না এখানে। এগুলো তো আপনার পেস্টিং, দুধ, এরপরে সে অ্যালকো কেমিক্যাল যেগুলো বলে, এগুলো দিয়ে বানানো হয়। এটা 1 বোতল কেমিক্যাল দেয়, এটার ভিতরে 2 বোতল পানি দিয়ে আমরা মিশাই বানাই সেটা পরে কাজ করি। আবার ঝাড়ুপট্টি, আলু পচা গলি সহ নিমতলির বিভিন্ন গলিতে রয়েছে অসংখ্য কারখানা। এসব ভবনের নিচতলায় কারখানা আর উপরে বসবাসের ব্যবস্থা। বিভিন্ন প্লাস্টিক পণ্য তৈরির কারখানাগুলোতে উৎপাদন কাজ চলছে চরম অনিশ্চয়তায়। নানা ঝুঁকির পাশাপাশি ছোট ছোট গলিপথ আর পর্যাপ্ত জায়গা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। না, আমার না, এটা আরেকজনের ভাড়া দিছি আমরা। এটা শুধু খেলনা প্যাকেটে নয়, 3 তলা একটা আছে, আর 4 তলা, 5 তলা, 6 তলা সম্পূর্ণই ভাড়া আছে, ফ্যামিলি ভাড়া। কারখানা নিচতলার 2 তলা। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলির 43 নবাব কাটরার আগুনে 124 জন নিহতের ঘটনা এখনো দগদগে স্মৃতি হয়ে আছে মানুষের মনে। কেমিক্যাল গোডাউনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আশপাশের 4টি ভবনে। এ ঘটনার 10 বছর পরও কারখানা ও গোডাউনগুলো না সরানোয় ক্ষোভ প্রকাশ করেন নিহতদের স্বজনরা। প্রায় 20,000-এর উপরে দোকান এবং কারখানা হবে এই কেমিক্যালের। অনেক আশা ছিল যে সরকারের কাছে যে আমরা বিচার পাবো, যে জানতেই পারলাম না যে কেমিক্যালের মালিক কে। নিমতলির পর বুধবার চকবাজারের অগ্নিকাণ্ড। একই কারণে আবারও এত মানুষের প্রাণহানি। তাই আর আশ্বাস নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। তদন্তের মাধ্যমে যেসব সুপারিশ করা হয়েছিল, যেসব ব্যবস্থা নিতে বলা হয়েছিল, কার কারণে, কার উদ্দেশ্য সাধিল করার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হয় নাই, কারা নেয় নাই, সেই বিচার যদি আমি না করতে পারি তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি বারবারই ঘটবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নির্বাচন নিয়ে বাণিজ্য করে তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের, তাই বিশ্বের সব মাতৃভাষা রক্ষার দায়িত্ব আমাদের। বিএনপি জামাত জোট তাদের নমিনেশন অকশনে দেয়,
যে যত টাকা দিচ্ছে সে নমিনেশন পাচ্ছে, যে টাকা দিতে পারছে না তার নমিনেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যারা নির্বাচন নিয়ে এই ধরনের মানে ব্যবসা করেছে, ট্রেড করেছে, বাণিজ্য করেছে, অকশনে দিয়েছে, তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে আর জিতবে কিভাবে। সব থেকে বড় কথা যে যুদ্ধাপরাধী জামাত যারা নিবন্ধিত না তাদেরকেও নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। সরকারের উদাসীনতার কারণে দেশে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে একথা বলেন তিনি। গণতন্ত্র না থাকার কারণে কাউকে জবাবদিহি করতে হয় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন ঐক্যফ্রন্ট প্রার্থীরা। জোটের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন অবশ্য এই গণশুনানিকে ঠিক বিচার নয়, সবার যেন বিষয়গুলো বুঝতে পারেন সেজন্য করা হচ্ছে বলে জানান। মূল বিচার ট্রাইব্যুনালে হবে বলেও জানালেন তিনি। নিউজ এট 6 এবারে সময় হলো বাজিত স্থল বিরতি নেবার, এরপর আরো থাকছে। 5 জেলায় কথিত বন্দুক যুদ্ধে 6 জন নিহত। বিরতির পর আমন্ত্রণ নিউজ এট 6 এ অন্যান্য খবরে যাব, তবে তার আগে এক নজরে 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরেকবার। দাহ্য পদার্থেই ছড়ায় চকবাজারের আগুন, ছিল না নেভানোর ব্যবস্থা। রাসায়নিক দ্রব্যের গুদাম সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এক সূত্রে গাঁথা নিমতলী আর চকবাজার ট্র্যাজেডি। এবং সরকারের উদাসীনতায় মর্মান্তিক দুর্ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। এবার ইগলো আইসক্রিমের সৌজন্যে অমর একুশে গ্রন্থমেলার খবর নিয়ে বইমেলা প্রতিদিন। অমর একুশে বইমেলার সাপ্তাহিক ছুটির দিনের খবর জানতে আমরা এবারে সরাসরি যুক্ত হব সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। ন্যান্সি, বইমেলা এবার শিশু চত্বর তো বাড়তি আকর্ষণ, সার্বিক বিষয় আপনি আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে অমর একুশে গ্রন্থমেলার শহরার্থী উদ্যান প্রাঙ্গণে অবস্থান করছি। আজকে কিন্তু বই মেলার শেষ শুক্রবার এবং সকাল থেকে যদি আমি দর্শনার্থী বা পাঠকদের কথা বলতে চাই, আমি দর্শকদের জন্য একটু দেখাতে চাই, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পাঠক প্রকাশকদের সমাগমে পুরো মেলা প্রাঙ্গণ কিন্তু মুখরিত। মেলা প্রাঙ্গণের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে আজকের বাড়তি আকর্ষণের কথা যদি আমি বলতে চাই যে শিশু চত্বরের যে শিশু প্রহর, তার মাধ্যমে কিন্তু আজকের বইমেলা শুরু হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে সিসিমপুরের বিভিন্ন চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর সাথে দেখা করার জন্য, তাদের সাথে সেলফি তোলার জন্য কিন্তু ছোট শিশুরা কিন্তু সকাল থেকেই আজকে শিশু চত্বরে ভিড় জমিয়েছে। তো এটা ছিল শিশুদের জন্য একটা বাড়তি আকর্ষণ। পাশাপাশি এখন যেই পাঠকরা আসছেন তারা কিন্তু কেউ ঘুরে দেখার জন্য আসছেন না, সবার হাতেই কিন্তু বলা যায় যে সবার হাতেই সে
শেষ মুহূর্তে এসে সবাই কিন্তু পছন্দের লেখকের বই কিনছেন, এবং শুধু বই কেনা না, পছন্দের লেখকের অটোগ্রাফ এবং তাদের সাথে ছবি তোলারও কিন্তু একটা পর্ব আমরা দুপুর থেকে লক্ষ্য করেছি। এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু বইমেলায় বেশ কিছু নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজকে নতুন বই 314টির মতো নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। তবে সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় ছিল যে তরুণ লেখকরা কিন্তু একদম বইমেলা শেষের দিকে এসে তারা বইয়ের মোড়ক উন্মোচন করছেন না। মূলত যারা একটু জনপ্রিয় তারাই কিন্তু একদম মেলা শেষ পর্যায়ে এসে বইয়ের মোড়ক উন্মোচন করছেন, কারণ একদম শেষ পর্যায়ে এসে নতুন লেখকরা আসলে মোড়ক উন্মোচনের মতো ঝুঁকিটা নিতে চাচ্ছিল না। কিন্তু যথারীতি অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজকে বই মেলায় উপচে পড়া ভিড় আমরা বলতে পারি। পাশাপাশি দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে তাদের প্রিয় লেখকদের সাথে ছবি তুলতে পারেন, বই কিনতে পারেন বা মেলায় ঘুরে উঠতে পারেন, সেই জন্য কিন্তু নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বইমেলার মাঠ থেকে সন্ধ্যার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ঢাকার দয়াগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, কক্সবাজারের টেকনাফ ও কুমিল্লায় বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জে গতরাত 3টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি হজরত নিহত হয়েছে। ভোররাতে খুলনার নিরালা দিঘির পাড় কবরস্থান এলাকায় মাদক বিরোধী অভিযান চলার সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মাদক ব্যবসায়ী মাসুদ রানা। ভোরে কক্সবাজার টেকনাফের দমদমিয়া চেকপোস্টের কাছে দায়িত্ব পালনের সময় র্যাবের দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত দল। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কুখ্যাত ডাকাত নুরুল আলম। এদিকে টেকনাফের সাবরাং কাটাবনিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ বেল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে গতরাতে কুমিল্লার তিতাসে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আল আমিন নামে এক ডাকাত নিহত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর পীরের বাজার সড়ক অবরোধ করে বরযাত্রীবাহী গাড়ি সহ 10 থেকে 15টি গাড়িতে ডাকাতি হচ্ছে। বৃহস্পতিবার রাত 12টায় এ ঘটনা ঘটে। বরযাত্রীবাহী গাড়ি শরীফপুর ইউনিয়নের মানগাঁও বিয়ে বাড়ি যাচ্ছিল। এই সময় ডাকাতরা রাস্তার গাছ ফেলে অবরোধ করে। অতর্কিতভাবে 20 থেকে 25 জনের ডাকাত দল রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়। বিয়ের 10টি গাড়ি থেকে ডাকাত দল নগদ টাকা ও মুঠোফোন লুটে নেয়। এ সময় মোটরসাইকেল সহ আরো কয়েকটি গাড়িতেও হামলা চালায় তারা। ডাকাতদের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আবারও বায়জিৎ স্টের বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। ভারতের আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনীকে ক্ষমতা দিলেন ইমরান খান। বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ@6-এ। চট্টগ্রামের রাউজানে দুপুর থেকে মোহাম্মদপুর গ্রামের চৌধুরী বাড়িতে 2 দিন ব্যাপী 23তম বার্ষিক জিয়াফত শুরু হয়েছে। এর আগে চৌধুরী বাড়ি জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বায়জিৎ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ আবু বকর চৌধুরী, পরিচালক আবু সাইদ চৌধুরী, পরিচালক আবু সাইম চৌধুরী অতিথিদের স্বাগত জানান। প্রথম দিনের জিয়াফত অনুষ্ঠানে চায়না পেট্রোলিয়াম ব্যুরোর কর্মকর্তা জাওলি পিং, ওয়াই এক্সিও ডং এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীরা সহ গ্রামের প্রায় 30,000 লোক অংশ নেন। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মরিচের ফলন ভালো হয়নি শেরপুরের চরাঞ্চলে।
বাজার মূল্যও কম, তাই লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। গত বছর মরিচের ফলন ছিল বেশ ভালো, তাই এবার আবাদ বাড়িয়েছিলেন জেলার চরাঞ্চলের চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর শেরপুরে 1070 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ফলন বিপর্যয়ের কারণে খরচের টাকা উঠবে না বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, জেলায় মরিচের ফলন ভালো, অল্প কিছু কৃষক পরিচর্যার কারণে ফলন কম পেতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের যে কোনো আক্রমণ ব্যাপকভাবে প্রতিহত করতে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এই অনুমোদনের কথা ঘোষণা করেন তিনি। বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পালওয়ামায় সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়, তবে এ ঘটনা তদন্তে সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান। সেই সঙ্গে সন্ত্রাসবাদ সহ যে কোনো ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার কথাও বলছে পাকিস্তান। এর আগে পাকিস্তান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে বলে ভারতের অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাবি করা হয়। বিরোধপূর্ণ কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে দোষারোপ করে এর জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। এবারে খেলার খবর। বাফুফের ক্যাম্পে আছে মোট 51 জন নারী ফুটবলার। এর মধ্যে মাত্র 35 জন নির্দিষ্ট কাঠামোতে বেতন পাচ্ছেন। টাকার অঙ্ক যেমনই হোক, বেতন কাঠামো চালু হওয়াতে ফুটবলাররা সন্তুষ্ট, জানালেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিস্তারিত জানাচ্ছেন জেনিয়া চিশিম। চলতি মাস থেকেই 3 ক্যাটাগরিতে বেতন পাচ্ছে বাফুফের ক্যাম্পে থাকা 35 জন নারী ফুটবলার। 16 জন আছেন বেতনের বাইরে। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ 10,000, বি ক্যাটাগরিতে 8 আর সি ক্যাটাগরিতে খেলোয়াড়রা পান মাসে মাত্র 6,000 টাকা। প্রশ্ন হলো, এত কম টাকায় ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন কেন দেখবে মেয়েরা? সি ক্যাটাগরি তো কম হবেই, কারণ একটা আন্ডার 14 বা 16 মেয়ে ক্যাম্পে এসে ইন করবে, তাকে সে যে স্যালারির আওতায় আসবেই তো বেশি। যেখানে আমাদের ছেলেদের ন্যাশনাল টিম কোনো স্যালারির আওতায় নেই, সেখানে মেয়েরা এই লেভেলের স্যালারি পাচ্ছে, এটা তো আমি মনে করি গুড এনাফ। ক্যাম্পে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো খেলোয়াড় বেতন পাবে তাও নয়। কয়েক মাস তাদের পারফরমেন্স পর্যবেক্ষণের পরই ঠিক হবে কোন ক্যাটাগরিতে বেতন পাবে সে। সবাই স্যালারির আওতায় থাকবে না, একদম নিউ কামার যারা, তাদেরকে তো আমরা স্যালারি দিতে পারবো না। প্রতিদিনে ওদের পারফরমেন্স অ্যানালাইসিস করা হয়, করে যখন কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর মনে করবে যে হ্যাঁ এখন সে একটা স্টেবল সিচুয়েশনে আছে, তাকে আমরা ক্যাম্পে কন্টিনিউ করতে পারি। কারণ অনেককে তো আমরা নিয়ে আসছি, ট্রায়াল করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি এবং তাদের পারফরমেন্স যাচাই করে যারা কন্টিনিউ করবে তাদেরকে রাখা হচ্ছে, যারা কন্টিনিউ করবে না তাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো যারা স্টেবল, যাদেরকে নিয়ে কন্টিনিউ করা যাবে, ওরকম একটা সিচুয়েশন আসলে তখন তারা স্যালারি আওতায় আসবে। বেতন কাঠামো ঠিক হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের কিশোরীরা মিয়ানমার যাচ্ছে। 27 ফেব্রুয়ারি এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইন্সের বিরুদ্ধে খেলা তাদের। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা। শেষ করব নিউজ এট 6, তবে তার আগে এক নজরে 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দাহ্য পদার্থেই ছড়ায় চকবাজারের আগুন, ছিল না নেভানোর ব্যবস্থা। রাসায়নিক দ্রব্যের গুদাম সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এক সূত্রে গাঁথা নিমতলিয়ার চকবাজার ট্র্যাজেডি। সরকারের উদাসীনতায় মর্মান্তিক দুর্ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। 5 জেলায় কথিত বন্দুক যুদ্ধে 6 জন নিহত। এবং ভারতের আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনীকে ক্ষমতা দিলেন ইমরান খান। নিউজ এট 6 ছিল এ পর্যন্তই। সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, ডেটা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।